ABGs are not just a number, they are narratives. From acid-base status to oxygenation, blood gas analysis is where science met urgency. To explain its clinical weight, please welcome our seasoned nursing officer Archana, whose expertise continue to guide our generation. Good morning everybody. আমি অর্চনা গিরি, নার্সিং অফিসার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এমআর বাঙ্গুর হসপিটাল। আজকে আবার আমরা একসঙ্গে হয়েছি অনেকটা পথ পেরিয়ে এই C3 প্ল্যাটফর্মে। প্রত্যেকবার C3তে আমরা আমাদের যেই C3 উদ্দেশ্যটা কি সেটা আপনাদেরকে বলে থাকি এবং আমাদের মেইন উদ্দেশ্য যে একটা লাইফকে সেভ করা, যাতে একটা পেশেন্টকে লাইফ সেভ করে তাদের প্রিয়জনের কাছে আমরা পাঠাতে পারি এবং তার জন্য আমাদের এই জার্নিটা এবং আমরা অনেকটা এই জার্নিতে আমরা অনেকটা উদ্দেশ্যে আমরা সফল হয়েছি, তবে আরও আমাদেরকে চেষ্টা করতে হবে এবং এটা যে সফল বা এটা যে অ্যাচিভ করেছি আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে, এই নলেজ শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম থেকে আমরা অ্যাচিভ করেছি। আজকে আমাদের মেন যেটা নিয়ে ডিসকাস করা হচ্ছে, যে টপিক নিয়ে, সেটা হচ্ছে এবিজি। আর এই এবিজির একটা পার্ট যেটা হচ্ছে ব্লাড গ্যাস, সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করছি। তো চলুন, ব্লাড গ্যাস। ফার্স্ট, ব্লাড গ্যাস মানে আমরা মেনলি দুটো গ্যাসকে বুঝি, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন আমরা ইনহেল করছি, তারপর সেটা বডিতে ফুয়েল হিসেবে ইউটিলাইজ হচ্ছে এবং আফটার মেটাবলিজম কার্বন ডাইঅক্সাইড বডির বাইরে বেরিয়ে যাচ্ছে এবং এই প্রসেসটাকে এই যে প্রসেসের রেশিও আমরা বলি রেসপিরেটরি কোশন। অ্যাকচুয়ালি রেসপিরেটরি কোশন রেশিও বিটুইন হাউ মেনি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস টু হাউ মেনি O2 consume ডিউরিং মেটাবলিজম। এর যে রেশিও এটাকেই আমরা বলি রেসপিরেটরি কোশন। তো চলুন এখন আমরা জেনে নেই নর্মাল রেসপিরেটরি কোশন কী বা কতটা, এবং সেটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে পার মিনিটে কতটা অক্সিজেন টিস্যুতে কনজিউম হচ্ছে এবং কতটা কার্বন ডাইঅক্সাইড বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। তো সেটার একটা ক্যালকুলেশন আছে পার মিনিটে। এটা বলার আগে যেটা আমাদেরকে জানতে হবে যে আর্টেরিয়াল O2 কন্টেন্ট ইট ইজ 20 ml per 100 ml of blood আর ভেনাস O2 কন্টেন্ট ইট ইজ 15 ml per 100 ml of blood। তাহলে টিস্যুতে O2 এক্সট্রাকশন হচ্ছে কত? ইট ইজ 5 ml per 100 ml of blood। সেমভাবে ভেনাস CO2 কন্টেন্ট যেটা নর্মালি থাকে কত? 52 ml per 100 ml of blood আর আর্টেরিয়াল CO2 কন্টেন্ট ইট ইজ নর্মালি থাকে 48 ml per 100 ml of blood। এবার দেখে নিই আমরা আফটার মেটাবলিজম টিস্যু থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছি। সো কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 4 ml per 100 ml of blood। এবার আমাদেরকে জানতে হবে যে পার মিনিটে টিস্যুতে কতটা অক্সিজেন কনজিউম হচ্ছে। তো নর্মালি আমরা জানি কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু 5000 ml। তাহলে পার মিনিটে টিস্যুতে কনজিউম হচ্ছে 5 × 5000 ml ডিভাইড বাই 100 ইট ইজ 250 ml পার মিনিট। সেমভাবে কার্বন ডাইঅক্সাইড পার মিনিটে প্রডিউস হচ্ছে কত? 4 × 5100 ইট ইজ 200 ml পার মিনিট। এবার দেখে নিই নর্মাল রেসপিরেটরি কোশন কত। তাহলে নর্মাল রেসপিরেটরি কোশন হবে 200 ডিভাইড বাই
250, it is 0.8. 0.8 একজন নর্মাল হেলদি পারসনের রেসপিরেটরি কোশেন্ট। কখনো কখনো কোনো সিচুয়েশান, যেমন যদি বডিতে অ্যাসিডিক সিনারিও বা হাইপোক্সিয়া থাকে তখন বডিতে কার্বন ডাইঅক্সাইডটা বাড়ে, বা যদি সিওপিডি পেশেন্ট ভেন্টিলেশনে আছে, আমরা যদি কার্বোহাইড্রেট ডায়েট বেশি দিই তাহলে কিন্তু রেসপিরেটরি কোশেন্টটা বাড়তে থাকবে। এবার আমি কেন ব্লাড গ্যাস বলার আগে রেসপিরেটরি কোশেন্টটা বলে নিলাম, কারণ আমার যেহেতু আজকে টপিক ব্লাড গ্যাস, আমরা যদি রেসপিরেটরি কোশেন্টটা না জানি তাহলে কিন্তু পুরো ব্লাড গ্যাসটা বুঝতে আমাদের অসুবিধে হবে। নেক্সট আরও যে ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা ব্লাড গ্যাসের আগে না বললেই নয়, আমাকে বলতেই হচ্ছে, আমার আগের বক্তাও কিন্তু বলেছে, আমি তাও রিপিট করছি, সেটা হলো আমরা যে এবিজি স্যাম্পল কালেক্ট করি এবং যার উপরে ডিপেন্ড করে একটা পেশেন্টের লাইফ সেভিং বা ট্রিটমেন্ট ডিপেন্ড করে, সেখানে কিন্তু আমরা কালেক্ট করতে গিয়ে দেখেছি অনেক রকম এরর ফেস করি। আমাদের শিশুতে, আশা করি সবার শিশুতে সব জায়গাতে একই, যে মেশিনগুলো আমরা এবিজি টেস্ট করি, তো মেশিনগুলো অনেক অ্যাডভান্স, ক্যালিব্রেশন হয়, একদম সময় করে ক্যালিব্রেশন করা হয়, তো মেশিন থেকে এররের চান্স খুব একটা থাকে না, কারণ মেশিনের যদি কোনো এরর থাকে সেটা কিন্তু সেটা ডিসপ্লে করে দেয়। কিন্তু এরর কোথা থেকে বেশি হয়? ম্যানমেড, আমাদের থেকে এররের চান্সটা বেশি থাকে। তো আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে যে আমাদের থেকেও যেন এররের চান্সটা না থাকে, কারণ এটার ওপরে, এই রিপোর্টের ওপরে পেশেন্টের ট্রিটমেন্ট ডিপেন্ড করে। তো আমরা কি কি এররগুলো এবার আমি বলবো ফেস করি এবং সেগুলোকে কি করে প্রিভেন্ট করব। ফার্স্ট, হাই হেপারিন। যদি আমি একটা সিরিঞ্জ নিলাম, সেই সিরিঞ্জে, আমরা তো সিরিঞ্জ যখন এবিজি কালেক্ট করি তখন তো আমরা হেপারিনেস্ট করি, তাই তো? এবার হেপারিনেস্ট করতে গিয়ে বেশি করে হেপারিন আমরা নিয়ে নিলাম, তো তখন কি হবে? ব্লাডটা ডাইলুশন হয়ে যাবে। ডাইলুশন হয়ে গেলে আমরা ফলসলি পিসিও2ও কম পাবো, বাইকার্বও কম পাবো, আবার পিএইচও কম পাবো, অথচ পেশেন্টের পিএইচ কম নয়, সেখানে কিন্তু আমরা পিএইচ কম পাবো। সো দ্যাটস ওয়াই এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? সিরিঞ্জে হেপারিনটাকে নিতে হবে, সেই হেপারিনকে আবার ভায়েলে করে আমাদেরকে সেটা ফেরত দিতে হবে, মানে জাস্ট ফিরিয়ে ওইটাকে আবার ড্র করে আবার ফেরত দেওয়া ভায়েলে। জাস্ট সিরিঞ্জে হেপারিন কোটেড থাকবে, আর ওই নিডিলে যেটুকু হেপারিন থাকবে, দ্যাট মাচ হেপারিন ইজ সাফিসিয়েন্ট ফর 1 ml ব্লাড। নেক্সট, ইনক্রিজ সাইজ অফ সিরিঞ্জ। যত বেশি সিরিঞ্জের সাইজ বড় হবে তত কিন্তু এররের চান্স বেশি থাকবে, বিকজ এখানেও কিন্তু ডাইলুশনের চান্সটা বেশি থাকে। আর একটা যেটা জিনিস ইম্পর্টেন্ট, যদি আমি ভলিউম কম নিই, ব্লাড কম করে নিয়েছি, যতটা ব্লাড দরকার তার থেকে কম নিয়েছি, সেখানেও কিন্তু এররের চান্সটা বেশি থাকে। যেমন 10 ml একটা সিরিঞ্জ নিয়ে যদি 1 ml ব্লাড নেই, সেখানে কিন্তু 25% এররের চান্স থাকে। তাহলে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে সিরিঞ্জের সাইজ যাতে ছোট হয়, অ্যাটলিস্ট 3 ml বা তারও কম। আর একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, ব্লাডটা আমি বললাম না কম নিলে এররের চান্সটা বেশি হবে, তাহলে সেখানে যে সিরিঞ্জ নেব সেই সিরিঞ্জের 50% কিন্তু অবশ্যই ব্লাডটা নিতে হবে, তাহলে এররের চান্স এবং ডাইলুশনের চান্সটা কম থাকে। এবার দেখুন এয়ার বাবল। এয়ার বাবল আমি যদি এটাকে প্রিভেন্ট করব কি করে? আমাদের যেমন আমি যদি এরকম একটা সিরিঞ্জ দেখি, সিরিঞ্জের এতটা ব্লাড আছে, এবার এখানে এয়ার আছে, এবার এয়ার যদি থাকে কি হয়? আমরা জানি এনভায়রনমেন্টে O2 কত থাকে? ইট ইজ 150 to 160 মিলিমিটার অফ মার্কারি। এবার কার্বন ডাইঅক্সাইড কত থাকে? সেটা থেকে লেস দেন 1। এবার এই এয়ারটা কোথা থেকে এলো? এটা এনভায়রনমেন্ট থেকে এলো। যখনই এনভায়রনমেন্ট থেকে এয়ার এলো, এবার কার্বন ডাইঅক্সাইড যেহেতু এখানে কম, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা রিপোর্টে কি পাবো? রিপোর্টে PO2টাকে আমরা, যেহেতু PO2 এখানে বেশি পাবো আর কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কম পাবো, তাহলে রিপোর্টটা কিন্তু ভুল আসবে। তো সেক্ষেত্রে আমাদের প্রিভেনশন কি করতে হবে? তাহলে আমাদেরকে ইমিডিয়েট ব্লাডটা টেনে, যদি এয়ার থাকে এয়ারটাকে বাইরে বের করে ক্যাপিং করে আমাদেরকে ইমিডিয়েট টেস্ট করতে হবে। নেক্সট, আমরা জানি WBC আর প্লেটলেট এরা লিভিং সেল, এরা অক্সিজেনকে কনজিউম করতে পারে, কিন্তু RBC পারে না, RBCর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। যদি WBC প্লেটলেট এদের মধ্যে যদি রেঞ্জটা নর্মাল থাকে, মানে
নর্মাল রেঞ্জ মানে 4000 থেকে যদি 10,000-এর মধ্যে থাকে তাহলে কিন্তু 100 ml অফ ব্লাডে 0.01% O2টাকে কনজিউম করতে পারে। এবার যদি দেখি WBC এবং প্লেটলেট এটা অনেক বেড়ে গেছে, তাহলে কি হবে, O2টাকে বেশি পরিমাণে কনজিউম করবে, তখন আমরা কি করব, রিপোর্টে পাবো PO2টা কম। তো এই এররকে আমরা কি করে কাটাবো? এই এররকে কাটিয়ে ওঠার জন্য ইমিডিয়েটলি ব্লাডটা টেনে চিল করতে হবে, আইসে দিতে হবে। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্লাডটা আমরা টেস্ট করব এবং সেটা যাতে উইদিন 15 মিনিটসের মধ্যে আইসে দিতে হবে। এবার এরকম একটা আমি সিচুয়েশান বলছি, যদি দেখছি যে আমাদের মেশিন শাটডাউন হয়ে গেছে, এবার ওই ব্লাডটাকে আমাকে SSKM-এ পাঠাতে হবে। এবার তখন কি করব আমরা? তখন ইমিডিয়েটলি ব্লাডটা টেনে চিল করে আইসে দিয়ে তারপর আমি সেই ব্লাডটাকে আমি সেন্ড করব টেস্টের জন্য। এবার একটা এই টেবিলে দেখে নিন আপনারা যে আনআইসড করলে কি হয় আর আইসড করলে কি হয়। এভরি 10 মিনিটসে পিএইচের যে চেঞ্জ হবে সেটা আনআইসড করলে হয় 0.01 আর আইসড করলে হয় 0.001, খুবই মিনিমাম। আবার এভরি 10 মিনিটসে আনআইসড যদি করি PCO2 বাড়বে 1 মিলিমিটার অফ মার্কারি, আর যদি আইসড করি তাহলে PCO2 বাড়বে 0.1 মিলিমিটার অফ মার্কারি। এটা খুবই কম। আর PO2 এভরি 10 মিনিটসে এটা কমবে কত? যদি আনআইসড করি 0.10%, আর যদি আইসড করি তাহলে কত হবে? PO2টা কমবে কত? 0.01%, খুবই মিনিমাম। তো সেই জন্য আমাদেরকে কিন্তু আইসড করা দরকার। তো চলুন নেক্সট আমার যে মূল টপিক যেটা ব্লাড গ্যাস, সেখানে যাই। এবার ব্লাড গ্যাস বলতে গেলে এই যে মেইন প্যারামিটারগুলো যেমন PCO2, pH, PO2, PF ইন্ডেক্স, P50 ভ্যালু অ্যান্ড AADO2, এই প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি পরপর ডিসকাস করছি। ফার্স্ট PCO2। PCO2 মানে আমরা সবাই জানি পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন, এবং তার নর্মাল রেঞ্জ কত? সেটা হচ্ছে 35 to 45 মিলিমিটার অফ মার্কারি। এবার যদি কোনো কারণে বডিতে হাইপোভেন্টিলেশন হচ্ছে, হাইপোভেন্টিলেশনের ফলে যদি আমি দেখি একটা রিপোর্ট পেলাম এভিজির PCO2 35 থেকে 45 যদি থাকে, ইট ইজ ভেন্টিলেশন ওকে, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি দেখি 45-এর বেশি হয়ে গেছে, তখন আমাকে বুঝতে হবে পেশেন্টের ভেন্টিলেশন অ্যাডিকুয়েট হচ্ছে না, হাইপোভেন্টিলেট হচ্ছে। সো হাইপোভেন্টিলেশনের কারণে PCO2টা রিটেন করছে, অ্যান্ড দ্যাট উইল লিড টু টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। রেসপিরেটরি ফেলিওর আমরা যেটা বইতে পড়েছি সেটা হচ্ছে 4 টাইপস, কিন্তু আজকে আমি বলবো 2 টাইপস অফ রেসপিরেটরি ফেলিওর। কারণ যে বইতে আমরা যেগুলো পড়েছি সেগুলো কিন্তু এই টাইপ 1 এবং টাইপ 2-রই সাব ভেরিয়েশন। ফার্স্ট আমি বলবো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে কি হচ্ছে, এই কথাটা বলতে গেলেই আমরা কিন্তু বলবো কি না, হাইপোভেন্টিলেশন, যেখানে PCO2টা আমরা অনেকটাই বেশি পাই। আর তাহলে এখন আমরা এই টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের মেকানিজমটা আমরা দেখে নিই বোর্ডে। এটা আমরা জানি, ড্র করছি, এটা অ্যালভিওলাস আর এটা হার্ট। রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। আর এটা এখানে আছে পেরিফেরাল সার্কুলেশন। ব্লাড নর্মালি আফটার মেটাবলিজম কি হচ্ছে, পেরিফেরি থেকে যাচ্ছে রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়াম থেকে এখানে জমা থাকছে, তারপর সেটা যাচ্ছে কোথায়, অ্যালভিওলার ফিল্ডে। দেন এখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ হয়ে তারপর সেটা রিটার্ন আসছে কোথায়, লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে আবার চলে আসছে কোথায়, পেরিফেরাল সার্কুলেশনে। এটা নর্মাল। এবার দেখে নিই আমরা আফটার মেটাবলিজম। মেটাবলিজমের পরে যখন ব্লাডটা রাইট এট্রিয়ামে এলো, রাইট এট্রিয়াম থেকে যখন আবার যাচ্ছে অ্যালভিওলার ফিল্ডে, সেখানে কত কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে। তো যখন রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা যাচ্ছে আফটার মেটাবলিজম, এখানে PCO2 থাকে কত, PCO2 45 মিলিমিটার অফ মার্কারি, আর PO2 থাকে 40 মিলিমিটার অফ মার্কারি। এবার কেন PO2টা কম পাচ্ছি, PCO2 বেশি পাচ্ছি? কারণ PCO2
যেহেতু আফটার মেটাবলিজম এটা পাচ্ছি PCO2, তাই এটা বেশি পাচ্ছি। আর PO2টা অলরেডি পেরিফেরালে এখানে মেটাবলিজমে কনজিউম হয়েছে, তাই PO2টা আমি কম পাচ্ছি আমরা। এবার এই 45 PCO2 গেল, আর এই অ্যালভিওলাসের মধ্যে PO2 নর্মালি থাকে ইট ইজ 100 মিলিমিটার অফ মার্কারি অ্যান্ড PCO2 থাকে ইট ইজ 40 মিলিমিটার অফ মার্কারি, এটা নর্মাল। এবার দেখুন এই ফার্স্ট কার্ডিয়াক সাইকেলে PCO2 নিয়ে এলো এখানে অ্যালভিওলার ফিল্ডে কত 45, দিয়ে আমরা জানি ডিফিউশনের শর্ত অনুযায়ী এই দিকটাতে যখন বেশি আছে 45, সে কী করবে অ্যালভিওলাসে ডিফিউজ হবে। অ্যালভিওলাসে কত ডিফিউজ হচ্ছে 45 থেকে 5 ডিফিউজ হলো, এটা নর্মাল। আর অক্সিজেন কিন্তু এদিকে ডিফিউজ হচ্ছে, এটা 100। কিন্তু আমি যদি দেখি ইনিশিয়ালি মানে ফার্স্ট কার্ডিয়াক সাইকেলের পরে ইনিশিয়ালি এই জায়গাটা এয়ারওয়েটা ব্লক হতে শুরু করেছে, তো কি হবে তখন যে এয়ারটা এখানে ডিফিউজ হচ্ছে সেটা আর বেরোতে পারবে না। তো ফার্স্ট কার্ডিয়াক সাইকেলে যখন 45 আনলো, 5 ডিফিউজ করলো, তো এখানে কি হলো এখানে 40 জায়গায় হলো 45, দিয়ে আবার এদিকে 40 বেরিয়ে যাচ্ছে, PCO2 40 মিলিমিটার অফ মার্কারি। দেন আবার এই 40 এসে পেরিফেরাল সার্কুলেশনে আবার মেটাবলিজমের পরে আবার যেটা নিয়ে যাচ্ছে, আবার PCO2 নিয়ে যাচ্ছে কত সেকেন্ড কার্ডিয়াক সাইকেলে ইট ইজ 45 মিলিমিটার অফ মার্কারি। এবার দেখুন এই যে 45টা সেকেন্ড কার্ডিয়াক সাইকেলে নিয়ে এলো, 45 তো অলরেডি আছে, ওর হাইপোভেন্টিলেশনের জন্য বেরোতে পারছে না, তাহলে দুদিকেই যদি 45 হয়ে যায় তাহলে কি আর ডিফিউশন হবে? ডিফিউশন হবে না। সো সেকেন্ড কার্ডিয়াক সাইকেলে আবার কিন্তু বেরিয়ে যাচ্ছে কত PCO2 ইট ইজ 45 মিলিমিটার অফ মার্কারি। এবার এই 45টা এসে আফটার মেটাবলিজম যখন থার্ড কার্ডিয়াক সাইকেলে যাচ্ছে তখন কিন্তু সে আরও 5 অ্যাড করে নিয়ে যাচ্ছে কত 50। এবার 50 থেকে PCO2 50, এখান থেকে 5 আবার ডিফিউজ করলো, তো ছিল 45 প্লাস হচ্ছে 5 হলো 50। এবার 50-র মধ্যে 5 ডিফিউজ হলো যখন, আবার এই দিকে আমরা পাচ্ছি কত PCO2 45 মিলিমিটার অফ মার্কারি। দেন আবার এই 45টা যখন আবার পেরিফেরাল সার্কুলেশনে এলো আফটার মেটাবলিজম, সেটা সে যখন আবার রিটার্ন যাচ্ছে সে কিন্তু নিয়ে যাচ্ছে কত 50 যখন রিটার্ন যাচ্ছে, এবার দুদিকে 50 হয়ে যাচ্ছে, দুদিকে যখন 50 হচ্ছে তখন আর ডিফিউজ হতে পারছে না। এইভাবে যত সময় যাবে ব্লাডের মধ্যে কি হবে কার্বন ডাইঅক্সাইডটা বাড়বে, এদিকে ভেন্টিলেশন অ্যাডিকুয়েট নেই, অ্যালভিওলাসের মধ্যে রিটেন হচ্ছে, আবার কিন্তু ব্লাডের মধ্যেও যেটাকে আমরা বলি হাইপার ক্যাপনিয়া, ব্লাডের মধ্যেও PCO2 বাড়তে থাকছে। এই সিচুয়েশনটাকে কিন্তু আমরা বলি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এবার আমরা দেখে নেই টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর টাইপ কত টাইপের আছে। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আমরা আগেই বলেছে কৃষ্ণা, রেসপিরেটরি ফেলিওর মেনলি টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর 3 টাইপের মধ্যে অ্যাকিউট, ক্রনিক, অ্যাকিউট, অন ক্রনিক। অ্যাকচুয়ালি অ্যাকিউট অন ক্রনিক হচ্ছে অ্যাকিউট অ্যান্ড ক্রনিকের সাব ভেরিয়েশন। তো ফার্স্ট অ্যাকিউট টাইপ অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, এটার প্যাথোলজি কী? এটার কিন্তু দুটো প্যাথোলজি, একটা কি হচ্ছে ডিক্রিজ মিনিট ভেন্টিলেশন অ্যান্ড সেকেন্ড ইনক্রিজ মিনিট ভেন্টিলেশন ডিম্যান্ড। ফার্স্ট আমরা জেনে নেই যে মিনিট ভেন্টিলেশনটা কী। মিনিট ভেন্টিলেশন আমরা যে এই রেসপিরেশনটা নিচ্ছি, এক একটা রেসপিরেশনে যতটা ভলিউম আমরা ইনহেল করছি এবং এক্সহেল করছি এটাকে আমরা বলি টাইডাল ভলিউম, আর এটা যখন 1 মিনিট ধরে আমরা করছি তখন আমরা তাকে বলি মিনিট ভেন্টিলেশন। সো আমরা দেখে নিই মিনিট ভেন্টিলেশন ইজ ইকুয়াল টু টাইডাল ভলিউম ইন্টু রেসপিরেটরি রেট। এবার টাইডাল ভলিউম যদি 500 ml হয় আর রেসপিরেটরি রেটকে যদি আমি 12 ধরি ইট ইজ কত 6 লিটার অ্যাপ্রক্স, তাহলে মিনিট ভেন্টিলেশন 6 লিটার পার মিনিট। নেক্সট যেটা বলবো ডিক্রিজ মিনিট ভেন্টিলেশন। অ্যাকচুয়ালি এই যে মিনিট ভেন্টিলেশন কমছে তার কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট কজ আছে, আন্ডারলাইন কজ। ফার্স্ট আমি যদি এই ট্রায়াঙ্গেলটা করি, সেই ট্রায়াঙ্গেলের ফার্স্ট আমি রাখবো রেসপিরেটরি সেন্টার ডিসফাংশন, সেকেন্ড রাখবো নিউরো মাস্কুলার ইম্পায়ারমেন্ট,
থার্ড রাখবো এয়ারওয়ে অবস্ট্রাকশন। ফার্স্ট রেসপিরেটরি সেন্টার ডিসফাংশন। আমরা যে রেসপিরেশনটা নিচ্ছি, এই রেসপিরেশনকে চালাচ্ছে কি তার জন্য একটা সেন্ট্রাল ড্রাইভ লাগছে, আর এই সেন্ট্রাল ড্রাইভটা কোথা থেকে আসছে? ব্রেন থেকে। আমরা জানি ব্রেনের মধ্যে দুটো স্পেশাল সেন্টার আছে যারা কি করছে? ড্রাইভার হিসেবে কাজ করছে, মানে রেসপিরেশনটাকে চালাচ্ছে। যদি কোনো কারণে যে দুটো সেন্টার আছে সেটা হচ্ছে নিউমোট্যাক্সিস সেন্টার আর অ্যাপনিওস্টিক সেন্টার। নিউমোট্যাক্সিস সেন্টার সে রিদমিক্যালি চলে, সে কি করে? ইন্সপিরেশনটাকে হোল্ড করে এক্সপ্রেশনকে নিতে হেল্প করে, প্রলং করে। অ্যাকচুয়ালি নিউমোট্যাক্সিস সেন্টার ট্রানজেকশনের কাজ করে বিটুইন ইন্সপিরেশন অ্যান্ড এক্সপ্রেশন। আর অ্যাপনিওস্টিক সেন্টার কি করছে? অ্যাপনিওস্টিক সেন্টার সে কি করে? ট্রিগার করছে ইন্সপিরেশন নিতে। সো এই দুজনের কিন্তু ভাইটাল রোল আছে। যদি কোনো কারণে দেখি এই দুজন যে ড্রাইভার যারা কিনা চালাচ্ছে রেসপিরেশনটা, তারা উইক হয়ে গেল, তাহলে কি আর রেসপিরেটরি মাসেলকে সিগন্যাল দিতে পারবে? পারবে না। তো কেন এরা উইক হয়ে যায়? যদি দেখা যায় পেশেন্টের সিভিএ হয়েছে বা ব্রেন স্টেনে কোনো ইনজুরি হয়েছে, বা যদি ড্রাগ ওভারডোজ হয়, ওপিওয়েড বা বেনজোডাইজিপাম, তখন কি হয়? রেসপিরেটরি সেন্টার সেটা হচ্ছে ডিসফাংশন থাকে। তো সেক্ষেত্রে কি হবে? রেসপিরেটরি সেন্টার যদি ডিসফাংশন থাকে তাহলে রেসপিরেটরি রেট কমবে আর মিনিট ভেন্টিলেশন কমবে, অ্যান্ড দ্যাট উইল লিড টু রিটেন কার্বন ডাইঅক্সাইড ইনসাইড আওয়ার বডি, and that will lead into acute type of type 2 respiratory failure. সেকেন্ড যে মিনিট ভেন্টিলেশন যে ডিক্রিজ হওয়ার কারণ আছে সেটা হচ্ছে কি? নিউরোমাস্কুলার ইম্পায়ারমেন্ট। এখানে কি হচ্ছে? ড্রাইভার ওকে, সে কাকে চালাবে? যাকে চালাবে সেই উইক হয়ে গেছে। রেসপিরেটরি যে রেসপিরেটরি মাসেল ফ্যাটিক হয়ে গেছে এবং নিউরোমাস্কুলার ইম্পায়ারমেন্ট হয়েছে। এবং সেই ইম্পায়ারমেন্টটা কেন হয় না? যদি জিবি সিনড্রোম থাকে বা মায়াস্থেনিয়া গ্র্যাভিস বা যদি নিউরোজেনিক কোনো স্নেক বাইট হয়ে থাকে, তখন রেসপিরেটরি মাসেল উইকনেস হয়ে যায়। উইকনেস হলে কি হয়? মিনিট ভেন্টিলেশন কমতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড বডিতে রিটেন হয় এবং সেটা ল্যান্ড করে অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। লাস্ট এয়ারওয়ে ব্লক। এয়ারওয়ে ব্লক মেনলি লার্জ এবং মিডিয়াম এয়ারওয়ে। লার্জ এবং মিডিয়াম এয়ারওয়ে যদি ব্লক থাকে তাহলে কি হবে? হাইপোভেন্টিলেশন হবে এবং মিনিট ভেন্টিলেশন ডিক্রিজ হবে, রেসপিরেটরি রেট কমবে, অ্যান্ড দ্যাট উইল লিড টু এগেইন অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। সেকেন্ড যে মেকানিজমটা আমি বলবো, ডিক্রিজ মিনিট ভেন্টিলেশন ডিম্যান্ড। বডির মধ্যে মিনিট ভেন্টিলেশন ডিম্যান্ড এতটাই বেড়ে গেছে যে লাংস এটা মিট আপ করতে পারছে না। যেমন আমি একটা সিনারিও বলছি, আমি দুটো সিনারিও বলবো যেটা আমরা ক্লিনিক্সে দেখি। যদি পেশেন্টের কোনো অ্যাসিডোসিস হয়ে থাকে বডিতে, তাহলে কি হবে? সেই অ্যাসিডোসিসকে ওভারকাম করার জন্য বডি কী করবে? রেসপিরেটরি মাসেল রেসপিরেটরি রেটকে বাড়াবে যাতে অ্যাসিডোসিসকে ওভারকাম করে। আমরা এই ইকুয়েশনটা অলরেডি আগেই দেখেছি আগের প্রেজেন্টেশনে। CO2 প্লাস H2O, যেখান থেকে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড, দেন সেখান থেকে কনভার্ট হচ্ছে প্রোটন আয়ন অ্যান্ড বাইকার। এবার দেখুন বডির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটন আয়ন ইনক্রিজ হয়ে গেছে। প্রোটন আয়ন তখন কি করবে? এই বাইকার্বের সঙ্গে এক্সিস্টিং যে বাইকার থাকবে তার সঙ্গে কম্বাইন্ড করে কার্বন ডাইঅক্সাইডকে বাড়িয়ে দেবে এবং সেটা রেসপিরেটরি রেট বাড়িয়ে বডির বাইরে বেরিয়ে যাবে, এবং এটাই হচ্ছে সিম্পল মেকানিজম। এবার একটা সময় দেখা গেল যে অ্যাসিডোসিসটা এতটাই বেড়ে গেছে যে রেসপিরেটরি মাসেল তার রেসপিরেটরি রেটকে বাড়াতে বাড়াতে একদম এক্সস্টেড হয়ে গেছে, ফ্যাটিক হয়ে গেছে, সে আর রেসপিরেশন চালাতে পারছে না। তখন কি হবে? অলরেডি রেসপিরেটরি রেট কমবে এবং বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড রিটেন করবে, অ্যান্ড দ্যাট উইল লিড টু এগেইন অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আর একটা যে সিনারিও সেটা হচ্ছে পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমাতে কি হয়? এই অ্যালভিওলাসটা পুরো জলে ভর্তি হয়ে আছে, এবার অক্সিজেন, আমরা জানি অক্সিজেন জলে গলে না, কার্বন ডাইঅক্সাইড ইজিলি জলে গলে থাকে। এবার অক্সিজেন এই জলটাকে ছাড়িয়ে এই সারফেস এরিয়াতে, ডিফিউশন সারফেস এরিয়াতে আসতে পারছে না। তো আমরা কি করব? বডিতে অক্সিজেন কম হবে, তখন ওই মানুষটা ভাববে বা পেশেন্ট ভাববে যে আমার তো অক্সিজেন কম হচ্ছে, তা আমি আরেকটু অক্সিজেন নিই। সে তখন কি হবে? আরও বেশি বেশি করে শ্বাস নেবে, আর যত বেশি বেশি করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে সে তখন তার রেসপিরেটরি মাসেলটাকে আরও বেশি করে কাজে লাগাবে।
তো এই রেসপিরেটরি মাসেলকে যখন বারবার কাজে লাগাবে তখন কি হবে, অলরেডি রেসপিরেটরি সে এক্সস্টেড হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, সো রেসপিরেটরি রেট কমবে এবং কার্বন ডাইঅক্সাইড বডিতে রিটেন করবে, অ্যান্ড দ্যাট উইল লিড টু এগেইন অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এবার যেটা আমি বলবো ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আর এই ক্রনিক যখন বলছি আমাদের মাথায় যে জিনিসটা আছে সেটা হলো ডেথ স্পেস। ডেথ স্পেসটা কি, এই রেসপিরেটরি সিস্টেমের যে পার্টটা গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না তাকে আমরা বলি ডেথ স্পেস। আর ডেথ স্পেস ভলিউম যদি আমরা বলি, আমরা জানি ডেথ স্পেস ভলিউম 2 টাইপ। একটা কি আছে অ্যানাটমিক্যাল ডেথ স্পেস, আর একটা আছে অ্যালভিওলার ডেথ স্পেস। এবার অ্যানাটমিক্যাল ডেথ স্পেসটা কোনটা, সেটা শুরু হচ্ছে নোজ থেকে ট্র্যাকিয়া একদম টার্মিনাল ব্রঙ্কাই অবধি, যেখানে হচ্ছে এয়ার ফ্লো আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে আর অক্সিজেনও আছে, কিন্তু এখানে এই জায়গাটাতে গ্যাস এক্সচেঞ্জে টেক পার্ট করে না, অ্যান্ড সেটাই হলো অ্যানাটমিক্যাল ডেথ স্পেস। এবং এর পরিমাণটা কত, টাইডাল ভলিউমের নর্মাল এটা 15%। আর অ্যালভিওলার ডেথ স্পেস কোনটা, আমরা নর্মালি যে ভলিউমটা আমরা নিচ্ছি, ইনহেল করছি এবং সেটা যে ঢুকছে সেটা গ্যাস এক্সচেঞ্জ হয়েই ওপরে বেরিয়ে যাচ্ছে ওপর দিয়ে, কিন্তু নিচে যে এয়ারটা থেকে যায় সেটা কিন্তু পার্মানেন্টলি থেকে যায়, সেটা গ্যাস এক্সচেঞ্জে টেক পার্ট করে না, অ্যান্ড সেটাই হলো অ্যালভিওলার ডেথ স্পেস। এবং এটা কত, এর পরিমাণটা এটা হচ্ছে এগেন টাইডাল ভলিউমের 50%। তাহলে টোটাল ডেথ স্পেস নর্মাল কত হলো 30%। একটা নর্মাল মানুষ তার টোটাল ডেথ স্পেস 30% নর্মালি থাকে। এবার ধরুন একটা পেশেন্টের সিওপিডি আছে, তো তার তো 30% ডেথ স্পেস নর্মালি ছিল, তারপর তার সিওপিডি থাকার জন্য সেই ডেথ স্পেসটা বেড়ে হয়েছে কত 60% উইদাউট এক্সাজারবেশন। এবার সেই পেশেন্টটার এক্সাজারবেশন শুরু হলো, তো সেক্ষেত্রে ডেথ স্পেসটা বেড়ে হলো 80%, আবার সেটা গিয়ে পৌঁছায় অনেক সময় 100%। অলমোস্ট সাইলেন্ট চেস্ট, যেটাকে আমরা বলি অটোপিপ, আমরা পেয়েছি এই রকম পেশেন্ট আমাদের ক্লিনিক্সে, আমরা যখন শিশুতে ডিউটি করেছি পেয়েছি, এই সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায়। তো এখন আমরা দেখে নিই চলুন যে নর্মাল ডেথ স্পেসে কত মিনিট ভেন্টিলেশন জেনারেট হয় এবং সেটা বাড়লে কত হয়। এবার নর্মাল আমি বলেছি যদি টাইডাল ভলিউম 500 ml ধরি, তাহলে তার 30% মাইনাস 150, ইট ইজ 350 ইন্টু যদি রেসপিরেট 12 ধরি, ইট ইজ 4 লিটার। এবার দেখুন যদি 60% হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 500 ml মাইনাস 200 ml ইজিক্যাল টু 300 ইন্টু 12, এটা 3 লিটার, 3.5 অ্যাপ্রক্স আমি 3ই ধরলাম। তাহলে সে কি তার মিনিট ভলিউম নর্মাল মিনিট ভলিউম অ্যাচিভ করতে পারলো? এখানে কিন্তু ডেফিসিট থেকে গেল, তার মানে এখানে মিনিট ভলিউম কমে গেল। আর যখনই বডিতে মিনিট ভলিউম কমবে তখন কি হবে, বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড রিটেন করবে। এবার দেখুন এই যে মিনিট ভলিউম কম পাচ্ছি 60%, এটা কাদের পাই আমরা, সিওপিডি পেশেন্টের পাই, ক্রনিকের ক্ষেত্রে। এবং আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে যে ক্রনিক অলওয়েজ কম্পেনসেটেড, আর যেটা ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক। ওই পেশেন্টটার সিওপিডি থাকার জন্য তার একটা বর্ডারলাইন সিওপিডি ক্রনিক আছে, কিন্তু হঠাৎ করে তার একটা অ্যাকিউট ইনসাল্ট হলো, যেমন নিউমোথোরাক্স হয়েছে, নিউমোথোরাক্স হওয়ার জন্য পুরো লাংস টিস্যুটা চেপে গেছে, সো এয়ার বাইরে এক্সপেল হতে পারছে না, বডির মধ্যে রিটেন করছে, তো তার জন্য তার ডেথ স্পেস বাড়ছে। তো সেক্ষেত্রে 80% ডেথ স্পেস বেড়ে গেল। তো 80%-এর ক্ষেত্রে কত হয় আমরা দেখে নিই, 400 ml ইজিক্যাল টু 100 ইন্টু 12, ইট ইজ অ্যাপ্রক্স 1 লিটার। তাহলে দেখুন কতটা মিনিট ভলিউম কম পাচ্ছি এখানে। তাহলে সেই পেশেন্টটার তার যে ডিজায়ার মিনিট ভলিউম সে অ্যাচিভ করতে পারলো না, তাহলে তার বডিতে কত বেশি কার্বন ডাইঅক্সাইড সে রিটেন করবে। এবং এই সিচুয়েশানটা কিন্তু আমরা দেখি খুবই ডেঞ্জারাস, যেটা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে এটা আমরা পেয়ে থাকি। এবার যেটা আমি বলবো যে আমরা যে এবিজি করি
সেই এবিজিতে রেগুলার কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করি যে কোনটা অ্যাকিউট, কোনটা ক্রনিক, কোনটা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অলরেডি আগের বলা হয়েছে এটা, তাও আমি আমার ব্লাড গ্যাসের এতে আমি বলছি। যদি আমরা দেখি এবিজিতে অ্যাকিউট কী করে বুঝবো, যদি দেখি 10 PCO2 বাড়ার জন্য বাইকার্ব বাড়বে, অ্যাকিউটের ক্ষেত্রে 1 ইনক্রিজ হবে। আবার ক্রনিকের ক্ষেত্রে 10 PCO2 বাড়ার জন্য বাইকার্ব বাড়বে 3, আর অ্যাকিউট অন ক্রনিকের ক্ষেত্রে 10 PCO2 বাড়ার জন্য বাইকার্ব বাড়বে, ইট ইজ লেস দেন 10:3 অ্যান্ড গ্রেটার দেন 10:1, এই দুটোরই মাঝখানে। এবং এটা দেখে কিন্তু আমরা এবিজিতে অ্যানালাইজ করি যে এই পেশেন্টটা অ্যাকিউট কন্ডিশনে আছে কি ক্রনিক, না অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, সেটা আমরা ডিফারেন্সিয়েট করি। এই হলো আমার ওভারঅল টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে অলওয়েজ পিএইচ পাবো আমরা গ্রেটার দেন 45 মিলিমিটার অফ মার্কারি, আর PCO2, আর পিএইচ পাবো লেস দেন 7.35। এটা আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে পাবো। নেক্সট আমি যাচ্ছি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 1 যখনই বলবো এখানে কিন্তু আমাদের মাথায় আসবে লো অক্সিজেনেশন ফেলিওর, তার মানে এখানে হাইপোক্সিমিক ফেলিওর, যেখানে আমাদের কিন্তু এখানে মাথা ব্যথা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নয়, আমাদের এখানে মাথা ব্যথা থাকবে অক্সিজেনকে নিয়ে, মানে অ্যালভিওলার এই সারফেস এরিয়ার ইম্পায়ারমেন্ট হচ্ছে। এবার আমরা দেখে নিই, চলুন। এই যে অ্যালভিওলাসের মধ্যে PO2টা আসছে, এটা কোথা থেকে আসছে? নর্মাল অ্যালভিওলাসের মধ্যে PO2 থাকে কত? PO2 ইট ইজ 100 মিলিমিটার অফ মার্কারি। এবার আমি আগে জেনে নেই যে অ্যালভিওলার এই PO2টা কোথা থেকে আসছে তার একটা ক্যালকুলেশন। সো P alveolar O2 is equal to FiO2 into P atmospheric pressure minus P water vapor pressure minus respiratory quotient into carbon dioxide। এবার FiO2 আমরা জানি যে সেটা 21%, সো 0.21 ইন্টু, আর P atmospheric pressure আমরা জানি ইট ইজ 760 মিলিমিটার অফ মার্কারি, P ওয়াটার ভেপার থাকে 47 মিলিমিটার অফ মার্কারি, আর রেসপিরেটরি কোশন আগেই আমরা ক্যালকুলেশন অলরেডি করেছি, ইট ইজ 0.8 অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ধরলাম 40। এবার ক্যালকুলেশনটা করি, 0.21 ইন্টু 713 মাইনাস 32, সো 149.73 মাইনাস 32, ইট ইজ 117, অ্যাপ্রক্স 100। এবার আমরা জানি যে এনভায়রনমেন্টের PO2 কত থাকে, ইট ইজ 160 মিলিমিটার অফ মার্কারি। আর এই 160টা কোথা থেকে হলো, কারণ এনভায়রনমেন্টের যে প্রেশার সেটা কত আছে, সেটা 760 মিলিমিটার অফ মার্কারি, এর 21% হলো 160 মিলিমিটার অফ মার্কারি। এবার প্রশ্ন, এই 160টা কেন আমরা অ্যালভিওলাসের মধ্যে পাই না? বিকজ এই যে 100টা পাচ্ছি, কারণ 160-র জায়গা 100টা পাচ্ছি, এই 100টা আফটার ডিজলভ, মানে ডিজলভ অক্সিজেন। আমরা জানি অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, জল ওয়াটার ভেপারও বেশি থাকে, তো তার জন্য যে অক্সিজেনটা পাচ্ছি সেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন পাচ্ছি। সো দ্যাটস ওয়াই অ্যালভিওলার অক্সিজেন কিন্তু আমরা নর্মাল হচ্ছে সেটা পাচ্ছি 100 মিলিমিটার অফ মার্কারি। এবার দেখুন, আমি একটা এবিজি পেলাম, সেই এবিজিতে PO2 পেলাম কত, 80 মিলিমিটার অফ মার্কারি। আমি খুব খুশি হয়ে গেলাম, ভাবলাম PO2 তো 80 আছে, ঠিকই তো, কিন্তু আমার খুশি হলে চলবে না। নেক্সট যে প্যারামিটার আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কি, PF ইন্ডেক্স। PF ইন্ডেক্সটা কি, পার্শিয়াল প্রেশার অফ অ্যালভিওলার O2 ডিভাইড বাই, অ্যালভিওলার না, আর্টেরিয়াল O2 ডিভাইড বাই FiO2। সো আর্টেরিয়াল O2 কত, 100, আর FiO2 0.21, ইট ইজ 476। এটা কি হচ্ছে, গ্রেটার দেন
300 আর এই পিএফ ইন্ডেক্সটা ডিনোট করে অ্যামাউন্ট অফ হাইপোক্সিয়া। আমরা যদি পিএফ ইন্ডেক্স গ্রেটার দেন 300 পাই তখন আমরা বলবো এটা নর্মাল, আর যদি এটা 300 to 200 পাই তখন আমরা বলবো ইট ইজ মাইল্ড হাইপোক্সিয়া, আর যদি এটা 200 to 100 পাই তখন আমরা বলবো ইট ইজ মডারেট হাইপোক্সিয়া, আর যদি লেস দেন 100 পাই আমরা বলবো সিভিয়ার হাইপোক্সিয়া। এবার দেখুন এবিজিতে ফার্স্ট আমি PO2 80 পেলাম, দেন পিএফ ইন্ডেক্স দেখলাম সেটা লেস দেন 300, লেস দেন 300 মানেই হাইপোক্সিয়াতে সে ঢুকেছে। সে যাই ভ্যালু থাকুক না কেন, সে 299ও যদি থাকে তখনও কিন্তু আমি তাকে ধরবো না পেশেন্টটা হাইপোক্সিয়াতে আছে। তখন আমাকে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট প্যারামিটার দেখতে হবে, যেটা কি সবাই আপনারা জানেন AADO2, এ ক্যাপিটাল স্মল এ DO2। ADO2টা কি এটা আগে জেনে নিই আমরা। ADO2 হচ্ছে অক্সিজেন গ্রেডিয়েন্ট ডিফারেন্স বিটুইন P অ্যালভিওলার O2 মাইনাস P আর্টারিয়াল O2। এর যে গ্রেডিয়েন্টস যে ডিফারেন্স, মানে আমরা অ্যালভিওলাসে কী পাচ্ছি আর আর্টারিয়ালে কী পাচ্ছি, তার গ্রেডিয়েন্টস ডিফারেন্স হচ্ছে AADO2। তো এটা নর্মাল কোথায়, যেহেতু এদিকে 100 এখানে 100, তো আমরা এখানে 0 নর্মাল ধরি। কিন্তু আমরা জানি লাংসের 70% কিন্তু ইউজ হয়, 30% ইউজ হয় না। সো তার জন্য আমরা এই ভ্যালুটাকে 0 না রেখে 0 to 25 আমরা রাখি, এটা নর্মাল। এবার প্রথম থেকে সিকোয়েন্সগুলো আগে একটু বুঝে নিই। PO2টা 80 পেলাম, তখন আমি পিএফ ইন্ডেক্স দেখব। পিএফ ইন্ডেক্স যদি এটা দেখি হাইপোক্সিক আছে মানে লেস দেন 300 আছে, তখন কিন্তু আমাকে দেখতে হবে AADO2 কি আছে। AADO2 একটা ভাইটাল জিনিস। এখানে কি হবে, ফার্স্ট আমি এখনই বললাম যদি 25-এর কম থাকে বেশি থাকে তার মানে AADO2 হাই। এবার AADO2 যদি নর্মাল থাকে, এতগুলো কন্ডিশনের পরে যদি নর্মাল থাকে তখন আমাকে দেখতে হবে কি এবিজিতে PCO2 যদি হাই থাকে, হাই PCO2, তখন আমাকে বুঝতে হবে হাইপোভেন্টিলেশন আছে। আবার PCO2 যদি নর্মাল থাকে তখন আমাকে বুঝতে হবে নিশ্চয়ই কিছু অন্য সোর্স আছে, যেমন লো ইন্সপায়ার O2। বাতাসের মধ্যে যদি অক্সিজেন কম থাকে তাহলে আমি নেব কোথা থেকে? এবার আমি যদি অনেক উঁচু একটা পাহাড়ে গিয়ে বসে থাকি, সেখানে তো অক্সিজেনই কম থাকবে, তো আমি সেই অক্সিজেনটা পাবো কোথা থেকে? পাবো না। এবার যে জিনিসটা ইন্টারেস্টিং, যদি AADO2 দেখি হাই আছে, অনেকটা হাই, হাই মানে ইট ইজ গ্রেটার দেন 25, সে যেই ভ্যালু থাকুক না কেন যদি হাই থাকে, এখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট সিনারিও দেখতে হবে। একটা হচ্ছে VQ মিসম্যাচ, আর একটা হচ্ছে সান। ফার্স্ট VQ মিসম্যাচ, এটা বলার আগে আমি যে জিনিসটা বলে নিচ্ছি মেন ইম্পর্টেন্ট, আগে জেনে নিই যে ভেন্টিলেশন পারফিউশন। এই ভেন্টিলেশন পারফিউশনটা কি? ভেন্টিলেশন পারফিউশন, নর্মাল ভেন্টিলেশন মানে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে মিনিট ভেন্টিলেশন, ইট ইজ নর্মাল 4000 ml। আর পারফিউশন মানে যেটা সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, ইট ইজ 5000 ml। সো নর্মাল ভেন্টিলেশন পারফিউশন কত হবে? 0.8। এইবারে দেখুন আমি যদি লাংসকে 3টে জোনে ভাগ করি, আপার জোন, মিড জোন, লোয়ার জোন, এবার দেখে নিই কোন জোনে কতটা ভেন্টিলেশন পারফিউশন আছে। আপার জোনে থাকে VQ গ্রেটার দেন 0.8, আর মিড জোনে থাকে 0.8, আর লোয়ার জোনে থাকে ইট ইজ লেস দেন 0.8। আপার জোনে বেশি কেন? পারফিউশন তো সব জোনে সমানই আছে, কিন্তু আপার জোনটা যেহেতু ডিরেক্ট আসছে সেখানে ভেন্টিলেশন বেশি। এবার ভেন্টিলেশন যদি এখানে 4000-এর জায়গায় আমি 5000-ই দিই, দেখুন সেখানে কত হচ্ছে 1, তাহলে কি গ্রেটার দেন 0.8। এবার আমি মিসম্যাচ বলবো। মিসম্যাচ মানে কি? মিসম্যাচ মানে
অ্যাবনর্মাল ভিকিউ রেশিও, ভেন্টিলেশন পারফিউশনের যে রেশিওটা সেটা অ্যাবনর্মাল। কখনো দেখা যাবে কোনো কন্ডিশানে যার পারফিউশন ওকে, কিন্তু এয়ারওয়েটা অবস্ট্রাকশন থাকার জন্য ভেন্টিলেশন ঠিক করে হচ্ছে না। আবার দেখা যাবে ভেন্টিলেশন ওকে কিন্তু পারফিউশন ঠিক করে হচ্ছে না, বিকজ ব্লাড ভেসেলে একটা ক্লড হয়ে আছে বা ব্লাড ভেসেলটা কনস্ট্রিকশন হয়ে আছে, তার জন্য পারফিউশন হচ্ছে না। সো রেশিও কি আসবে? অ্যাবনর্মাল আসবে। এইবার যদি আমি এই লাংসের যে 3টে জোন বলেছি, এই 3টে জোনে দেখা যাচ্ছে যে আপার জোনে যেহেতু ভেন্টিলেশন পারফিউশনের রেশিওটা বেশি, তাহলে এখানে বেশি যেহেতু আছে, অল্প একটুতে মানে অল্প একটু যদি এখানে কনসোলিডেশন থাকে তাহলে কিন্তু এফেক্টটা বেশি হবে, মানে বেশি পরিমাণে হাইপোক্সিক হবে। আর মিড জোনেও এফেক্ট হবে কিন্তু সেটা আপার জোনের থেকে কম, আর লোয়ার জোনে কোনো কিছুই এফেক্ট পড়ে না, কারণ লোয়ার জোনে তো অলওয়েজ সেখানে ভেন্টিলেশনও কম এবং পারফিউশনও কম থাকে। এফেক্ট তখনই পড়বে যদি পুরো লাংসটাকে এফেক্ট করে, তবে গিয়ে মানে লোয়ার জোনটাও এফেক্ট হবে, না হলে লোয়ার জোনে এফেক্ট হয় না। এবার কিছু এয়ারবোর্ন ডিজিজ আছে যেমন কোভিড, টিউবারকুলোসিস আর ভাইরাল নিউমোনিয়া, ওগুলো যেহেতু হালকা ডিরেক্ট গিয়ে আপার জোনকে অ্যাফেক্ট করে। আবার কিছু ভারী ইনফেকশন যেমন হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেটা লোয়ার জোনকে এফেক্ট করে। এবার আমার কোশ্চেন আপনাদের সবার কাছে, ভ্যাপ ভেন্টিলেশন অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া লাংসের কোন জোনকে বেশি এফেক্ট করবে? লোয়ার জোনকে। আর কেউ কিছু বলবেন? লোয়ার জোনকে। ওকে, ঠিক আছে, এই আনসারটা আমি আমার প্রেজেন্টেশনের একেবারে শেষেই আনসারটা দেবো। এখন আমি প্রেজেন্টেশনটা কন্টিনিউ করি, দেন আমি আনসারটা দেবো। ওকে, লেটস গো। এবার আমি কি করে ডিফারেন্সিয়েট করব যে ওই পেশেন্টটার ভিকিউ মিসম্যাচ আছে কি সান্ড আছে? তো আমাকে ডিফারেন্সিয়েট করার জন্য এখানে দেখে নিই আমি, এটা অ্যালভিওলাস, এটা ক্যাপিলারি। এবার আমি যদি দেখি এই অ্যালভিওলাসের 50% কোলাপস হয়ে আছে, ঠিক আছে। এবার এখানে যদি 100 মলিকুল অফ PO2 আছে, তাহলে এই কি 100টা এখানে ডিফিউজ হয়ে আসতে পারবে? আসতে পারবে না। তো এখানে কিন্তু পাবো কত? 50 মলিকুল অফ O2। এক্ষেত্রে আমি কি করব যে আমি দেখব যে এই 100-এর জায়গা যদি আমি আরও একটু বেশি বাড়িয়ে দেই অক্সিজেন, তো এই 100-এর জায়গায় আমি আরও 100 এখানে কিন্তু মলিকুল অক্সিজেন আমি অ্যাড করলাম, তাহলে এখানে কত হলো? 100 + 100, এখানে 200 মলিকুল অক্সিজেন যখন আমি আরও বেশি দিলাম, আমি দেখব যে তখন ডিফিউশন সারফেসে কত পাবো? এই 50-র জায়গাতে আমি পাবো কত? 100। তার মানে কি, তার সেই PO2টা আর কম হলো না, PO2টা কিন্তু হাইপোক্সিয়াটা কারেকশান হয়ে গেল। এইবার আমি যদি দেখি যে এই অ্যালভিওলাসটা পুরোটাই একদম পুরো কোলাপস হয়ে গেছে, তাহলে আমি যদি যতই অক্সিজেন দিই না কেন, সে কি আমি এই ব্লাড ভেসেলে পাবো অক্সিজেন? পাবো না, তাহলে বডিতে কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। এইবার আমি ডিফারেন্সিয়েট করব এইভাবে, যদি আমি দেখি অক্সিজেন দিয়ে তার PO2টা কারেকশান হয়ে গেছে, তখন আমি বলবো না, এটা VQ মিসম্যাচ হয়েছে। আর যদি দেখি অক্সিজেন দিয়েও PO2টা কারেকশান হয়নি, তখন আমি তাকে বলবো যে এটা শান্ট। কারণ হচ্ছে এই লাংস তো এইরকম পুরো চুপসে গেছে, লাংস যখন চুপসে যাবে অক্সিজেন দিলেও কিন্তু সেই অক্সিজেনটা আমি তার বাড়বে না, সে হাইপোক্সিয়াটা কারেকশান হবে না। তো এইভাবে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করব একটা ABG দিয়ে পুরো সিকোয়েন্সভাবে। ফার্স্ট PO2 দেখব, দেন PF ইন্ডেক্স দেখব, তারপরে AAD2 দেখব, AAD2 নর্মাল আছে কিনা দেখব, তারপরে সেটা হাই আছে কিনা দেখব, তারপরে আমি দেখব যে এই VQ মিসম্যাচ কি সান্ড আছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করে আমরা ABGতে ডিফারেন্সিয়েট করি। আমরা কিন্তু ক্লিনিক্সে এই প্র্যাকটিসটাই করে যাই। তো এই হলো আমার ওভারঅল রেসপিরেটরি ফেলিওর। নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, ব্লাড গ্যাস বলতে গেলেই এই প্যারামিটারগুলোকে কিন্তু বাদ দিলে চলবে না, যেটা হচ্ছে কোঅক্সিমেট্রি প্যারামিটার। কোঅক্সিমেট্রি প্যারামিটার বলার আগে যেটা আমি বলবো, এটা বোঝা গেছে এটা কি? সবাই বুঝতে পেরেছেন এটা কি? এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এই যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে থাকে O2
এইচবি আর ওয়াইয়ে থাকে PO2। এটা O2 এইচবি মানে হিমোগ্লোবিন কতটা অক্সিজেনের সঙ্গে স্যাচুরেটেড মানে বাইন্ড হয়ে আছে, আর PO2 হলো পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন। এবার দেখুন পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন আমি যত বাড়াবো হিমোগ্লোবিন তত অক্সিজেনের সঙ্গে এফিনিটি বাড়বে, তাই তো? তাই এবার আমি যদি পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন এখানে বাড়িয়ে 100 করলাম, তাহলে হিমোগ্লোবিন কি হবে? এখানে 100% O2-র সঙ্গে সে বাইন্ডিং হবে, এটা নর্মাল। কিন্তু না, হিমোগ্লোবিন অত সহজ রাস্তা ধরে চলে না। হিমোগ্লোবিন পুরো আমাদের মতো, আমরা যেরকম যারা রিচ ম্যান, যাদের বেশি টাকা আছে তাদের দিকে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, আর যারা পুয়ার ম্যান তাদের থেকে দূরে চলে যায়, ডিসোসিয়েশন হয়ে যায়। হিমোগ্লোবিনও সেম, যেদিকে অক্সিজেন বেশি সেখানে এফিনিটি বেশি, যেখানে অক্সিজেন কম সেখানে কিন্তু তার এফিনিটি কম, মানে সেখান থেকে সে ডিসোসিয়েশন হয়, আর অক্সিজেন বেশি থাকা মানে সেদিকে সে তার অ্যাসোসিয়েশন বেশি থাকে। যেমন লাং ফিল্ডে অক্সিজেন বেশি থাকে সেখানে সে অ্যাসোসিয়েটেড হয়, আবার পেরিফেরালে সেখানে যেহেতু অক্সিজেন কম থাকে সেখানে সে ডিসোসিয়েশন হয়। তার জন্য আমার যদি এই সিকোয়েন্সটা থাকতো এখানে কিন্তু গ্রাফ লিনিয়ার হতো, কিন্তু আমরা কিন্তু অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের গ্রাফ লিনিয়ার পাই না। এটা পাই, দেখুন ওখানে দেখাও যাচ্ছে স্ক্রিনে, এটা পাই সিগমা, নেই এস শেপ পাই। এবার নর্মালি যেটা আমরা এবিজিতে আগেই বলেছি P50 ভ্যালু, পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন 27 মিলিমিটার অফ মার্কারিতে P50 ভ্যালু নর্মাল আমরা পাই এই P50 মানে যে এই 27 মিলিমিটার অফ মার্কারি পার্সিয়াল প্রেশারে হিমোগ্লোবিন 50% অক্সিজেনকে স্যাচুরেটেড করবে, মানে 50% অক্সিজেনের সঙ্গে সে বাইন্ড হবে। এবার দেখুন স্ক্রিনে আছে ক্যাডেট, মানে কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিডোসিস, 2-3 ডিপিজি আর এক্সারসাইজ টেম্পারেচার। এই যে 5টা সিচুয়েশান, এই 5টা সিচুয়েশানে যদি ওগুলো ইনক্রিজ হয় বডিতে, কার্বন ডাইঅক্সাইড বাড়লো, অ্যাসিডোসিস হলো, আবার হচ্ছে 2-3 ডিপিজি বাড়লো এবং এক্সারসাইজের পরে এবং টেম্পারেচার যদি বাড়ে, তখন কি হয় গ্রাফটা রাইটে শিফট হয়। এই গ্রাফটা রাইটে শিফট হয় মানে হিমোগ্লোবিনে তখন অক্সিজেনকে ছাড়তে শুরু করে, মানে এফিনিটিটা কম থাকে। আবার যদি এই কন্ডিশনগুলো কারেকশন হয়ে যায় তখন এই গ্রাফ আবার লেফটে শিফট হয়, মানে হিমোগ্লোবিন আবার অক্সিজেনের সঙ্গে বাইন্ডেড হতে শুরু করে, মানে আবার অক্সিজেনকে ধরতে শুরু করে। এটা আমি বলে নিলাম আগে, বিকজ এরপরে আমি যে প্যারামিটারগুলো বলবো সেটা হচ্ছে কো অক্সিমেট্রি প্যারামিটার, যেটাতে লাগবে। নেক্সট কো অক্সিমেট্রি। কো অক্সিমেট্রি মানে কি আমরা এবিজিতে এটা দেখি, বিকজ এখানে হিমোগ্লোবিনের অনেক রকমের ফর্ম আছে, সেই ফর্মগুলো কিন্তু কো অক্সিমেট্রিতে আমরা অ্যানালাইজ করি, যেটা অনেক বেশি মেশিনের থেকে অথেন্টিক। ফার্স্ট SaO2। SaO2 কি, যেটা হচ্ছে আর্টারিয়াল অক্সিজেন স্যাচুরেশন, এবং এই আর্টারিয়াল অক্সিজেন স্যাচুরেশনে এখানে তার মানে হচ্ছে হাউ মেনি হিমোগ্লোবিন বাউন্ডেড উইথ অক্সিজেন ইন আর্টারিয়াল ব্লাড। যদি আমি এর নর্মাল রেঞ্জটা 90 to 100। এবার যেটা আমরা SpO2 যেটা পালস অক্সিমিটারে পাই সেটা হচ্ছে টোটাল হিমোগ্লোবিন, মানে তার মধ্যে ডিস হিমোগ্লোবিনও আছে। আর এই ডিস হিমোগ্লোবিন কোনগুলো, যেগুলো এই হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ডেড হতে পারে না, মানে তাদের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম, তারা কোনো বিশেষ কাজে লাগে না, তাদের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম থাকে। তো সেইগুলো টোটাল হয়ে আমরা কিন্তু পাই পালস অক্সিমিটারে। সো পালস অক্সিমিটারে দেখবো অনেক সময় যে অক্সিজেন স্যাচুরেশন 96-98 আছে, কিন্তু সেটা অথেন্টিক নয়। পালস অক্সিমিটার দেখে আমাদের খুশি হলে চলবে না, আমাদের কিন্তু এবিজিতে কো অক্সিমেট্রি প্যারামিটারে দেখতে হবে, সেখানে দেখতে হবে যে আর্টারিয়াল অক্সিজেন স্যাচুরেশন কত আছে, এবং এর ডিফারেন্সটা সেমই থাকে, কখনো কখনো 5-এর ডিফারেন্স থাকে। যদি এটা 5-এর ডিফারেন্স তো থাকে তো দেন ওকে। এবার যদি দেখি আমি যে কো অক্সিমেট্রিতে এই SaO2টা এটা বেশিই আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে নিশ্চয়ই কিন্তু অ্যাবনর্মাল এইচবি স্পিসিস হয়েছে। আবার যদি আমরা কম পাই তখন বুঝতে হবে যে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাউন্ডেড হয়নি,
বেশি ডিস হিমোগ্লোবিন, যেমন হচ্ছে মেথ হিমোগ্লোবিন, সালফ হিমোগ্লোবিন, কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে বেশি বাউন্ডেড হয়েছে, তার জন্য আমরা এখানে স্যাচুরেশনটা কম পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের অথেন্টিসিটি। তো আমাদের কিন্তু এটাই বলার অর্থ কোঅক্সিমেট্রিটা রাখা ব্লাড গ্যাসে, যে সবসময় আমরা যেটা পালস অক্সিমিটারে দেখি সেটা কিন্তু ঠিক নয়। নেক্সট O2HB। O2HB কি? অক্সি হিমোগ্লোবিন। এখানে যেটা আমি আগে ওই ডিসোসিয়েশন কার্ভে বললাম, অক্সি হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে কতটা অক্সিজেনকে স্যাচুরেটেড করেছে। এখানেও এটা দেখার অর্থ কোঅক্সিমেট্রিতে যদি দেখি এই অক্সি হিমোগ্লোবিন কম আছে পাচ্ছি, তাহলে বুঝতে হবে এখানে হাইপোক্সিয়া আছে বা অ্যানিমিয়া আছে। আবার যদি বেশি থাকে দেন ওকে, তাহলে ও যেটা পাবো সেটাই হচ্ছে ওটা ও হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাউন্ডেড হয়েছে। নেক্সট HHB। HHB অ্যাকচুয়ালি রিডিউস হিমোগ্লোবিন, যেটাকে আমরা বলি ডিঅক্সি হিমোগ্লোবিন। এখানে কি হয়, হিমোগ্লোবিন হেলদি আছে, তার কিন্তু অক্সিজেন ধরার ক্যাপাসিটি আছে, কিন্তু সে কী করে অক্সিজেনের সঙ্গে বেশি বাউন্ডেড না হয়ে কিছু ডিস হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ডেড হচ্ছে, যেমন সালফার, মেথ হিমোগ্লোবিন প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড। তার জন্য মেনলি এখানে যেটা HHB, এখানে হচ্ছে প্রোটন আয়নের সঙ্গে বাউন্ডেড হচ্ছে। এখানে যদি আমি একটা হিমোগ্লোবিন এইরকম ড্র করি, এটা হিমোগ্লোবিনের মাথা, ঠিক আছে, আর এটা হচ্ছে পা। পায়ের সঙ্গে কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ধরে থাকে, এখানে হাতে প্রোটন আয়নকে ধরে, আবার এখানে ক্যালসিয়াম আয়নকে ধরে। এটা হিমোগ্লোবিনের নেচার। এবার এই যে HHB ডিস হিমোগ্লোবিনে মেনলি প্রোটন আয়ন কী করছে, হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ডেড হচ্ছে। হিমোগ্লোবিনের সঙ্গে যখন প্রোটন আয়ন বাউন্ডেড হচ্ছে, তখন কি হচ্ছে, হিমোগ্লোবিন এই অক্সিজেন যে এখানে থাকে প্রচুর পরিমাণে অক্সিজেনকেও ধরে, এই অক্সিজেনকে তখন টিস্যুতে রিলিজ করতে শুরু করে, মানে অক্সিজেনকে হিমোগ্লোবিন গা থেকে সরাতে শুরু করে, মানে প্রোটন আয়নকে ক্যাচ করছে আর অক্সিজেনকে সরিয়ে দিচ্ছে। আর অক্সিজেনকে যখন সরিয়ে দিচ্ছে তখন কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে, না এটা পেশেন্টের কিন্তু হাইপোক্সিয়া আছে, এর নর্মাল ভ্যালুটা 2 to 5। আমরা একটা পেশেন্ট এখনও আছে, সেই পেশেন্টটা 703, আমরা এরকম পেশেন্ট পেয়েছিলাম, যার কিন্তু স্যাচুরেশন যেটা পালস অক্সিমিটারে দেখছিলাম সেটা 98%। তো আমরা তখন বুঝতে পারিনি যে 98% আছে, একদম প্লেথিসমোগ্রাফ ওকে আছে। তারপর যখন আমরা কোঅক্সিমেট্রি দেখলাম এবিজিতে, তখন দেখছি তার HHBটা অনেকটাই বেশি, প্রায় 20, মানে 5-এর থেকে কতটা বেশি। তখন আমরা বুঝলাম যে না, পেশেন্ট ইজ হাইপোক্সিক সিভিয়ার। এবার পেশেন্টকে আমরা সঙ্গে সঙ্গে এয়ারওয়ে প্রোটেকশান দিতে গিয়ে দেখলাম তার ট্রাকিয়াটা পুরো থিক সিক্রেশনে ব্লক হয়ে আছে। সো আমরা যখন সেই সিক্রেশনটাকে সরালাম, সরিয়ে যখন তার এয়ারওয়ে প্রোটেকশান দিয়ে এখানে কিন্তু পুরো হাইপারবেরিক যখন অক্সিজেন দিলাম, অক্সিজেন দেওয়ার পরে কিছু সময়ের পরে দেখলাম আস্তে আস্তে করে তার এই যে হাইপোক্সিয়াটা কারেকশান হয়ে গেছে, এবং এই যে HHB যেটা ডিস হিমোগ্লোবিন, এটা কিন্তু রিভার্সেবল প্রসেস, এটাকে রিভার্স করা যায়। নেক্সট যেটা বলবো COHB, যেটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। এখানে কার্বক্সি হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইড বাইন্ডেড হচ্ছে, মানে অক্সিজেনকে সরিয়ে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে অ্যাটাচ হয়েছে। তো কার্বন মনোক্সাইড যখন হিমোগ্লোবিনের সঙ্গে অ্যাটাচ হয় তখন তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অনেক কমে যায়। এবার এটা কখন হয়, যখন দেখা যাচ্ছে একটা আগুন কোথাও লেগেছে, সেই যে আগুনের স্মোকগুলোকে সে ইনহেল করলো, অথবা ক্রনিক স্মোকার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে COHBটা বেশি পাবো। তো এখানে কি হবে, যখনই COHBটা বেশি পাবো তখন আমাদেরকে বুঝতে হবে যে এর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি হিমোগ্লোবিনের কমে গেছে। তো সেক্ষেত্রে যদি এই রকম কোনো সিচুয়েশান হয় যেখানে আগুন লেগেছে, তো সেখান থেকে রেস্কিউ করতে হবে, তার হাইপারবেরিক অক্সিজেন দিতে হবে। আর যদি আমাদের দেখি, আমাদের এই শিশু বা আমাদের এই ক্লিনিক্সে যদি দেখি যে পেশেন্টের কোনো এই COHBটা বেশি পাচ্ছে, তখন কিন্তু আমাদেরকে হিস্ট্রি নিতে হবে যে পেশেন্ট স্মোকার কিনা। যদি দেখি যে পেশেন্ট স্মোকার, আমরা বুঝবো যে না এটার জন্যই হয়েছে, COHBটা বেশি এসছে, তো সেক্ষেত্রেও আমাকে হাইপারবেরিক অক্সিজেন দিতে হবে, তবে গিয়ে আমি এটা প্রিভেন্ট করতে পারবো। নেক্সট যেটা আমি বলবো মেথ হিমোগ্লোবিন মানে মেথিমোগ্লোবিন। এখানে কি হয়, আমরা জানি যে আয়রনের, হিমোগ্লোবিনের যে আয়রন আছে সেটা হচ্ছে ফেরাস ফর্ম, কিন্তু মেথ হিমোগ্লোবিন এটা হচ্ছে হিমোগ্লোবিনের ফেরিক ফর্ম।
এই ফেরিক ফর্ম কী করে, ওর অক্সিজেন এফিনিটি অনেক কম। যেমন অনেক যদি কেউ নাইট্রেট বা ড্যাপসন বা এই টক্সিসিটিগুলো হয়ে থাকে, তখন কি হয়, মেট হিমোগ্লোবিন আমরা বেশি পাই, আর এর নর্মাল ভ্যালুটা হচ্ছে <0.5। আমরা পেশেন্ট পেয়েছিলাম যেটা প্যারাকুয়েট পয়জনিং। আমাদের যেহেতু এখানে প্যারাকুয়েটের টিম আছে, তো সেই জন্য আমরা প্রত্যেক পেশেন্ট যখন পয়জনিং নিয়ে আসে, সে যেই পয়জনিং হোক না কেন, আমরা প্রত্যেক পেশেন্টের হিস্ট্রি নিই আর পেশেন্টের বাড়ির লোককে বলি যে কন্টেনার, যে পয়জনটা খেয়েছে সেই কন্টেনারটা আপনারা আনবেন। তো কন্টেনার যখন আনলো, সেই কন্টেনার দেখলাম সেটা কিন্তু আয়ুর্বেদিক ঘাস মারার বিষ, এবং সে মেট হিমোগ্লোবিন করতে পারে। তো এখানে কিন্তু দেখে বোঝার উপায় নেই যতক্ষণ না আমি কোঅক্সিমেট্রি দেখছি। তো সেক্ষেত্রে একটাই ট্রিটমেন্ট, মেথিলিন ব্লু। মেথিলিন ব্লু যদি আমি দিই 1 to 2 mg per kg বডি ওয়েটে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি এই আয়রনের যে ফেরিক ফর্ম সেটা আবার ফেরাসে ট্রান্সফার হয়ে যায়, যার আবার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আবার স্যাচুরেশনটা ইমপ্রুভ করে এবং হাইপোক্সিয়াটা প্রিভেন্ট হয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সালফ হিমোগ্লোবিন। সালফ হিমোগ্লোবিন এটা রেয়ার এবং অ্যাবনর্মাল, খুবই ডেঞ্জারাস। সেটা হচ্ছে সালফার পয়জনিং যদি টক্সিসিটি হয়, অনেক সময় না আমরা যেটা ইউজ করি সেপ্টান ডিএস, এবং সেটার যদি ওভারডোজ হয় সেক্ষেত্রে কিন্তু এই সালফার গিয়ে হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ডেড হচ্ছে, এবং এই যে সালফার গিয়ে হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ডেড হচ্ছে না, এইটা হচ্ছে ইরিভার্সিবল। মানে আমরা জানি আরবিসি কতদিন বাঁচে, 120 ডেজ। যতদিন না ওই আরবিসিটা মরছে, ধ্বংস হচ্ছে, ততদিন ওই হিমোগ্লোবিনের গা থেকে ওই সালফার সরে না। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে তো তার স্যাচুরেশনও তো কম পাবো, পেশেন্টটা হাইপোক্সিয়াতে থাকবে। তো এখানে আমি চেষ্টা করব যে ওই হিমোগ্লোবিনের যদি 100% অক্সিজেন ধরার ক্যাপাসিটি থাকে, তো তার মাঝখানে দেখা যাচ্ছে যে 80% সালফার এসে হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ডেড হয়ে গেছে, বাকি যে 20% বেঁচে আছে, তো সেখানে আমি চাইবো যে আরও বেশি করে অক্সিজেন দিতে, যাতে আরও বেশি করে অক্সিজেন দিলে কিছুটা অক্সিজেনের সঙ্গে সে যাতে বাউন্ডেড থাকে, এবং কিছুটা অক্সিজেনের সঙ্গে যদি বাউন্ডেড থাকে তাহলে কিছুটা হলেও হাইপোক্সিয়া কারেকশান হবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট আছে এই সালফ হিমোগ্লোবিনে, সেটা হচ্ছে প্লাজমা ফেরেসিস। প্লাজমা ফেরেসিস করলে কি হয়, এই সালফারটাকে বডির বাইরে বের করে দেওয়া হয়। নেক্সট টিএইচবি। টিএইচবি মিনস টোটাল হিমোগ্লোবিন, মানে আমি যতগুলো হিমোগ্লোবিন বললাম, মানে যে হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি আছে সেটা, প্লাস যাদের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি নাই, মানে হচ্ছে ডিস হিমোগ্লোবিন, যেটা হচ্ছে সালফ হিমোগ্লোবিন, মেট হিমোগ্লোবিন এবং সিওএইচবি, এগুলো সব কিছু মিলে আমরা বলি এটা টোটাল হিমোগ্লোবিন। তবে এখানে একটা কথা বলার আছে যে টোটাল হিমোগ্লোবিনটা আমরা দেখি কোঅক্সিমেট্রিতে, তো সেটার থেকেও অথেন্টিক যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যেটা সেল কাউন্টে দেখি, বিকজ সেল কাউন্ট মেশিনে আরবিসিগুলোকে পুরো লাইসেস করে দেয়, তারপরে সেই হিমোগ্লোবিনকে ডিটেক্ট করে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র অথেন্টিক সেল কাউন্ট। নেক্সট FHbF, যেটাকে আমরা বলছি ফিটাল হিমোগ্লোবিন। মেনলি ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি এফিনিটিটা বেশি থাকে, আর এটা নর্মালি নিউবর্ন আর ফিটাসের বেশি থাকে, আর নর্মাল যে অ্যাডাল্টের থাকে <1। এবার যদি আমি কোঅক্সিমেট্রি ভ্যালুতে ফিটাল হিমোগ্লোবিন <1 পেলাম, তখন আমাকে বুঝতে হবে নিশ্চয়ই পার্সেন্টার থ্যালাসেমিয়া আছে। তো সেক্ষেত্রে এখানে আর কিছু বেশি ভ্যালু নেই, শুধু থ্যালাসেমিয়াটাকে ডিটেকশন করার জন্য। তো সেক্ষেত্রে আমি ব্লাড নিয়ে পরের দিন আমাকে এটা কনফার্ম করার জন্য ল্যাবে এইচবি ইলেকট্রোফোরেসিস করতে পাঠাতে হবে। তো ফিটাল হিমোগ্লোবিন কিন্তু কোঅক্সিমেট্রিতে এই জন্যই ইম্পর্টেন্ট। নেক্সট ডিস হিমোগ্লোবিন। ডিস হিমোগ্লোবিন মিনস আগেই বলেছি ডিসফাংশনাল হিমোগ্লোবিন। সেটা কি কম্বিনেশন সিওএইচবি, যেখানে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের প্রতি এফিনিটি বেড়েছে এবং হিমোগ্লোবিনকে ধরেছে, এবং মেট হিমোগ্লোবিন প্লাস সালফ হিমোগ্লোবিন, এই তিনটে হিমোগ্লোবিন যখন হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ড হবে তখন কি হবে, তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। তো সেখানে আমরা কিন্তু হাইপোক্সিয়া পাবো। অরিজিনালি যদি SaO2 দেখি তখন কিন্তু সেটা কমই পাবো। আমরা কোঅক্সিমেট্রিতে যখন ডিস হিমোগ্লোবিন কম থাকবে তখন বুঝতে হবে যে না, ওই হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি আছে কিন্তু পেশেন্টটা হাইপোক্সিক নয়। কিন্তু ডিস হিমোগ্লোবিন যখন বেশি পাবো তখন বুঝতে হবে যে এই ডিস হিমোগ্লোবিন বেশি পরিমাণে হিমোগ্লোবিনের সঙ্গে বাউন্ডেড হচ্ছে, কিন্তু অরিজিনালি কিন্তু আমরা সেখানে পেশেন্টের হাইপোক্সিক পাবো।
নেক্সট যেটা আমি বলছি FO2HB, ফ্র্যাকশনাল অক্সি হিমোগ্লোবিন। ফ্র্যাকশনাল অক্সি হিমোগ্লোবিন মানে টোটাল হিমোগ্লোবিনের থেকে, টোটাল হিমোগ্লোবিন যেটা ডিস হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন ক্যারিং যাদের ক্যাপাসিটি আছে সেগুলো মিলে যে টোটাল হিমোগ্লোবিন বললাম, এই টোটাল হিমোগ্লোবিনের থেকে কত পার্সেন্ট হিমোগ্লোবিন অক্সিজেনে স্যাচুরেটেড করতে পারে, মানে অক্সিজেন বাউন্ডেড। এবার আমি যদি দেখি FO2HB ইজিক্যাল টু O2HB ডিভাইড বাই টোটাল HB। এবার ধরলাম PO2 85% এবং COHB 10%, আর মেট হিমোগ্লোবিন এটা 3% আর সাল্ফ HB এটা 2%। এবার দেখে নিই আমি O2HB 45 ডিভাইড বাই 85, যেহেতু এটা টোটাল HB মানে যেগুলো অক্সিজেনকে স্যাচুরেটেড করছে প্লাস ডিস হিমোগ্লোবিন, 10 প্লাস 3 প্লাস 2 ইন্টু 100 ইট ইজ 85%। এবার টোটাল হিমোগ্লোবিন যদি 100% হয়ে থাকে তার মধ্যে এই ক্যালকুলেশন করে আমরা দেখব এই 100-এর মধ্যে 85% হিমোগ্লোবিন যারা কিনা অক্সিজেনকে স্যাচুরেটেড করতে পারে, এবং এটাই হচ্ছে অথেন্টিক। এইটা যে ফ্র্যাকশনাল অক্সি হিমোগ্লোবিন আমরা কোঅক্সিমেট্রিতে দেখি যে পেশেন্টটা অরিজিনালি হাইপোক্সিয়া আছে কি না, এবং এটাকে এইভাবেই আমরা ক্যালকুলেট করে বার করি যে এর সঙ্গে কোনো ডিস হিমোগ্লোবিন বাউন্ডেড নেই, তো সবকটা কি এই অক্সিজেনের সঙ্গে বাউন্ডেড আছে, সেটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এই ফ্র্যাকশনাল অক্সি হিমোগ্লোবিন দেখে থাকি। এই হলো আমার ওভারঅল কোঅক্সিমেট্রি। এবার যেটা আমি কোশ্চেনটা করেছিলাম আমার প্রেজেন্টেশন চলাকালীন, যে ভ্যাপ লাংসের কোন জোনকে এফেক্ট করে। অ্যাকচুয়ালি কেউ বলতে পারবেন যে ভ্যাপ কীভাবে আমাদের ইনফেকশনটা হয়? কেউ? ভ্যাপ হতে পারে না আমাদের যদি ঠিক প্রপার মাউথ কেয়ার না দিই, হয় না? অনেক সময় সার্কিট থেকে হয়, ওপেন সাকশন করলাম হলো সেখান থেকে, বা দেখা যাচ্ছে হেম ফিল্টার যদি সেটা প্রপারলি চেঞ্জ না করি সেখান থেকে কিন্তু ভেন্টিলেটার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হতে পারে। এবার ভেন্টিলেশনে যখন আমি যেহেতু বলেছি ভ্যাপ, ভেন্টিলেশনে আছে পেশেন্টটা, ফোর্সফুলি এয়ারটা যাচ্ছে, ফোর্সফুলি যখন এয়ারটা যাচ্ছে সে কিন্তু ওই জোন দেখে না, কোন জোন, মিড জোন কি আপার জোন লোয়ার জোন দেখে না, সে সব কটা জোনকেই অ্যাফেক্টেড করতে পারে। সো ভ্যাপ এই জন্যই ভ্যাপ এতটাই ডেঞ্জারাস, ও ফোর্সফুলি যেহেতু এয়ারটা যাচ্ছে সো লাংসের প্রত্যেকটা জোনকেই অ্যাফেক্ট করবে। অ্যাট লাস্ট যেটা আমি বলবো, ট্রু সেলফ ডিসকভারি বিগিন হোয়ার ইউর কমফোর্ট জোন এন্ড। এটা বলার অর্থ আমরা যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মধ্যে কাজ করি, আমরা এলাম, এসে বসে গেলাম, বসে বসে আমি এভিজি রিপোর্ট দেখে আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করে দিলাম, কি একটা এক্স রে দেখলাম ডায়াগনোসিস করে দেখলাম, সেটা হলে কিন্তু আমরা পেশেন্টের লাইফ সেভ করতে পারবো না, পেশেন্টের কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে পারবো না। আমরা আমাদের ওই যে কমফোর্ট জোন থেকে যদি বেরোই, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আমাদেরকে কিন্তু পেশেন্টের সাইডে গিয়ে ডে টু ডে অ্যাসেসমেন্ট করতে হবে, ডে টু ডে টেস্ট করতে হবে, টেস্ট করে যদি আমরা অ্যাসেসমেন্ট করি তবে গিয়ে কিন্তু আমরা একটা লাইফকে সেভ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।